রাহুদেব নক্ষত্র পরিবর্তন করছে। রাহুদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে 8ই জুলাই 2024 এবং 16ই মার্চ 2025 পর্যন্ত এই নক্ষত্র অবস্থান করছে। অপরদিকে শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং নিজের রাশি কুম্ভ রাশিতেই। রাহুদেবের এই নক্ষত্র পরিবর্তন কি প্রভাব পড়বে মীন রাশির উপর আজকে বিশেষ আলোচনা করব। রাহু ও কেতু একটা রাশিতে 18 মাস পর্যন্ত অবস্থান করে, শনি 2.5 বছর, দেবগুরু বৃহস্পতি 1 বছর অবস্থান করে। তাই এদের গোচর আমাদের মানব সমাজকে বিশেষ প্রভাবিত করে। বর্তমান সময়ে যাদের রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং যাদের জন্মকুষ্ঠিতে শনির মহাদশা শনির অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ। চন্দ্ররাশি অনুসারেই আপনারা এর ফলাফল দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। 30শে অক্টোবর 2023 রাহুদেব রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করেছিল। আর 8ই জুলাই 2024 সকাল 7:30 রাহু প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এর আগে রেবতী নক্ষত্রে ছিল, যেটা বুধের নক্ষত্র, এবার শনিদেবের নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় শনিদেব দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণের বক্রী অবস্থায় রয়েছে। রাহু আর কেতু সর্বদা বক্রচাল চলে, মানে উল্টো চাল। শনিবদ রাহু, শনির সমান ফল দেয় রাহু। শনিদেবকে কালপুরুষের বিষাদ বলে। আর পাপ গ্রহের শ্রেণীতে রাহুর স্থান হচ্ছে সবার উপরে। তো এই যুগটা এমন যুগ যে এই যুগে যদি রাহু কারোর ভালো থাকে তো সবই ভালো হয়। রাহু গোচর করছে শনিদেবের নক্ষত্র, তাই সবার প্রথম শনিদেবকে কিন্তু প্রভাবিত করবে এই সময়। অতএব এই সময়ে যাদের শনি জন্মকুষ্ঠিতে যে অবস্থাতে রয়েছে সেই অবস্থাতে কিন্তু শনি প্রভাবিত করবে। আবার এটাও মনে রাখতে হবে যে গ্রহর কিন্তু মূল স্বভাব একটি রয়েছে, যে নক্ষত্রে গোচর করুক না কেন। রাহুর মূল স্বভাব কি? রাহুর মূল স্বভাব হচ্ছে ভ্রম তৈরি করা। তে মনের মধ্যে কিন্তু যথেষ্ট ভ্রম তৈরি করবে রাহু এই সময়। রাহু এমন একটি গ্রহ যে ফকিরকেও রাজা করে, আবার রাজাকেও ফকির করে দেয়। তো আজকের আলোচনাটা শুধু রাহু কেন্দ্রিক হবে না, এই আলোচনাতে দেবগুরুকেও নিয়ে আলোচনা করতে হবে, কেতুকে এবং শনিকে নিয়েও আলোচনা করতে হবে, কারণ 4টি গ্রহ সব থেকে বেশি সময় একটা রাশির উপর থাকে। মীন রাশির ক্ষেত্রে রাশির উপরই অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে 8 তারিখ থেকে। দেবগুরু বৃহস্পতি রাশির পরাক্রম ঘর, যেটা বিষ রাশি, এইখানে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, চন্দ্রদেবের নক্ষত্র। রাশির সপ্তম ঘর যেটা কন্যা রাশি, এখানে কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্রে। আর রাশি দ্বাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এইখানে শনিদেব অবস্থান করছে বক্রী অবস্থায়। এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। শনিদেবের নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ, আর উত্তরা ভাদ্রপদে রাহু গোচর করছে। তো উত্তরা ভাদ্রপদ সম্বন্ধে আপনাদের কিছু জানিয়ে রাখি। মীন রাশিতে 3.20 থেকে 16.40 পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্র খুব পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ। উত্তরা ভাদ্রপদে জন্মানো ব্যক্তিরা হুটহাট করে ডিসিশন নেয় না, যে ডিসিশনটা নেয় চিন্তা ভাবনা করেই নেয়। এবং ডিসিশন নিতে যদি দেরিও হয় তাতেও এদের অনুতাপ থাকে না, প্রেশারের উপর কোনো কাজ করতে চায় না। যদি কেউ প্রেশার দেয় তাহলে সেই ব্যক্তির থেকে অনেকটা দূরে থাকে। এরা এতটা প্রসিদ্ধ এবং নামী লোক হয়, সমাজ এদেরকে মনে রাখে। যে বংশে জন্ম নেয় সে বংশের লোক এদেরকে মনে রাখে, কারণ এদের পরিচালনা করার ক্ষমতাটা খুব বেশি থাকে এবং এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবনে খুব ভালো জায়গায় পৌঁছায়। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের 4টি চরণ রয়েছে। 4টি চরণই মীন রাশির মধ্যে পড়ছে। এটা নক্ষত্রমণ্ডলীর 26তম নক্ষত্র। এরা সম্পর্ক জিনিসটাকে খুব গুরুত্ব দেয়। কারোর সাথে যদি সম্পর্ক করে বন্ধুত্বের, তো বন্ধুত্ব কীভাবে নিভাতে হবে সেটাও জানে। আবার যদি কারোর সাথে শত্রুতা করে তো শত্রুতা কীভাবে নিভাতে হবে সেটাও জানে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির বুধিয়া, পৃথিবীর নিচে বসে থাকা সাপ। এ দেবতার কোমরের অংশ হচ্ছে সাপের মতন এবং নিচের উপরের অংশটি হচ্ছে দেবতার মতন। শ্রীহরি বিষ্ণু যখন সমুদ্রে শয়ন করে তখন শেষনাগের উপর শয়ন করে। তো এই শেষনাগকে অহিরবুদিয়ার সাথে তুলনা করা হয়েছে। দয়ালু, পরোপকারী এবং বুদ্ধিমান দেবতা হিসাবে মানা হয়। এই নক্ষত্রের স্বামী হচ্ছে শনিদেব। শনিদেবকে এখানটাতে প্রচণ্ড ঊর্জাশালী হিসাবে দেখানো হয়েছে। আর এই ঊর্জাটা সঠিক দিকে নিক্ষেপ করে এই নক্ষত্রের জাতক জাতিকাদের উপর। এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রচণ্ড ব্যালেন্স প্রকৃতির হয়। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেদেরকে কন্ট্রোলে রাখে। এরা প্রচণ্ড সংযমী হয়, অনুশাসন জিনিসটাকে খুব মেনে চলে, সংবেদনশীল হয়, আবার ইমোশনাল
হয়ে যায় এই নক্ষত্র জাতক জাতিকারা। এই নক্ষত্রের জাতক জাতিকারা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো উন্নতি করে, আধ্যাত্মিকের সাথে যারা জুড়ে থাকে তারাও ভালো উন্নতি করে, সোশ্যাল কাজে যারা জড়িত থাকে তারাও উন্নতি করে, এনজিওর সাথে যারা জড়িত থাকে তারাও উন্নতি করে, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করে তারাও কিন্তু ভালো উন্নতি করে। আবার হিসাবের দিক থেকে এরা কিন্তু নাম্বার 1 হয়। এরা একটা টাকা যদি খরচা করে সেটাও লিখে রাখে, এরা হিসাবের মধ্যে খুব চলে। এদের মধ্যে সবথেকে বেশি আধ্যাত্মিক চেতনাটা বিশেষ করে লক্ষ্য করা যায়। এরা সবার সাথে মিলেঝুলে থাকার চেষ্টা করে এবং অত্যন্ত ভাগ্যশালী হয়। এই নক্ষত্রের জন্মানো জাতিকারা প্রচণ্ড ভাগ্যশালী হয়। মা লক্ষ্মীর সাথে এদের তুলনা করা হয়েছে, সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা এদের উপর থাকে। এক কথায় সমৃদ্ধির বর্ষণ, যখন মেঘ থেকে বৃষ্টি নামে জলধারা, সেই জলধারা কি হয়, শস্য সামান্য করে তো পৃথিবীর বুকে, গাছপালা বেড়ে ওঠে। সেরকমই এই নক্ষত্রের জাতিকারা যেই ঘরে যায় সেই ঘরে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটায়, মান সম্মানের বৃদ্ধি ঘটায়। এতটা ভাগ্যশালী হয় এই নক্ষত্রের জাতিকারা। উত্তরা ভাদ্রপদের নক্ষত্র ডিসিশনের ব্যাপারে সম্পূর্ণ আলাদা। কোথায় কোন ডিসিশন নিতে হবে সেটা খুব ভালো করে জানে এবং এদের ডিসিশনকে মান্যতাও দেয়। এই যে এরকম একটা প্রাকৃতিক শক্তি, এটা এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে যে কাজ করে, এটা আসে আহিরবুদিয়া নামক দেবতার কাছ থেকে। কারণ এই দেবতাটি হচ্ছে মেডিটেশন, আধ্যাত্মিক ধ্যানের কারক। এই নক্ষত্রের জাতক জাতিকারা যতটা মেডিটেশন, আধ্যাত্মিক ধ্যানের সাথে জুড়ে থাকবে, তাহলে এদের মধ্যে একটা প্রাকৃতিক শক্তি কাজ করবে এবং এদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির মধ্যে এই নক্ষত্রটি পড়ছে। তো মীন রাশির অধিপতিটাকে, মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, জ্ঞানের কারক। আর এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদের নক্ষত্রের অধিপতিকে শনিদেব, কর্মের কারক। তাহলে জ্ঞান আর কর্মের একটা সমন্বয় ঘটেছে এবং যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা পজিটিভ এনার্জি এই জাতক জাতিকাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আর শনিদেব কি ধীরে ধীরে চলা গ্রহ। বাড়িতে কোনো ডিসিশন যদি নিতে হয় তাহলে আমরা কাকে জানাই? বাড়ির গার্জেন কিংবা বাড়ির বয়স্ক লোককেই তো জানাই, কারণ তারা আমাদের থেকে জীবনটা অনেক বেশি দেখেছে। তো এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেটা শনিদেব প্রদান করে এই ঊর্জাটা। এই নক্ষত্রের জাতক জাতিকারা পরোপকারী হয়, এরা সাহায্যের জন্য একে অপরকে হাতও বাড়ায়। সমাজে কোনো যদি ভালো কিছু হয় এরা কিন্তু এগিয়ে আসে, আবার সমাজে যদি কিছু খারাপ হয় তার বিরুদ্ধেও কিন্তু এরা আওয়াজ তোলে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যেখানেই যায় সেখানে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ করে এবং সত্যি কথা বলতে কি এই নক্ষত্রটি অ্যাকচুয়ালি হচ্ছে বিকাশ আর সমৃদ্ধির লক্ষণের নক্ষত্র। তো এ হচ্ছে উত্তরা ভাদ্রপদ। এবার মীন রাশি। মীন রাশিতে এই নক্ষত্রের রাহুর গোচর হচ্ছে। এবার কি ফল দেবে? মীন রাশি হচ্ছে কি জলতত্ত্ব রাশি। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্মের ঘরের অধিপতি আবার এই দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে রাশির তৃতীয় ঘর, যেটা বিশ্ব রাশি, স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশিতে অবস্থান করছে। আর অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে। আর চন্দ্রদেব হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি, কর্কট রাশি। আর পঞ্চম ঘরটি হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর। এই ঘরের অধিপতির নক্ষত্রে রাশির অধিপতির গোচর। আর রাশির অধিপতি এই যে বৃহস্পতি, তার নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে শনিদেবের গোচর। আর শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এই রাশির উপর রাহুর গোচর। তো এই যে গোচরটা হচ্ছে, এই গোচরে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে মীন রাশিকে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিবে এই গোচর। বর্তমানে মীন রাশি 7.5 চলছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই রাশিটি বর্তমানে পাপ কর্তকী যোগে চলছে। এবার পাপ কর্তকী যোগ ভঙ্গ হয়েছে, কিন্তু রাশির উপর তার রাহু থেকে গেছে। 12ই জুলাই মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে, পাপ কর্তকী যোগ শেষ, দেবগুরুর সাথে বিশ্ব রাশিতে অবস্থান করবে মীন রাশির ক্ষেত্রে। তখন তো একটা বিশেষ আলোচনা করব, কিন্তু এখন বর্তমানে মীন রাশির একটা তৎকালীন সম্পর্ক তৈরি হয়েছে, কারণ এই শনিদেবের সাথে। কারণ রাশির উপর রাহু বসে রয়েছে যে নক্ষত্রটা, সেটা শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। আর শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদ। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শনিদেবের মিত্র শুক্রদেবের রাশি, স্থির রাশি, বিশ্ব রাশিতে। তাহলে এখানটাতে একটা তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে, যার জন্য এই সময়কাল একটা বিশেষ রেজাল্ট, ভালো রেজাল্ট পাবে মীন রাশি। কারণ রাশির উপরে রাহু বসে রয়েছে যে নক্ষত্র, আর শনিদেব যে নক্ষত্র বসে রয়েছে বক্রী অবস্থায়, দুটি নক্ষত্র হচ্ছে খুব শুভ নক্ষত্র আমাদের নক্ষত্র মণ্ডলীর মধ্যে। আবার রাহু যেরকম এই নক্ষত্র বসে শনিদেবের বলে বৃদ্ধি করছে, আবার রাহুও বৃদ্ধি হচ্ছে, সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে। অর্থাৎ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব পাবে, ভালো ফল পাবে। আবার রাহু কিন্তু একটি পাপ গ্রহ, ছায়া গ্রহ। এর কাজ কি? এ তো পাপী গ্রহ, একে তো পাপ বিচার থাকবেই, কিছু না কিছু প্রভাব দিবে। তো এর একটা জিনিস কি হয়, যে ভ্রমটা তৈরি করে। তো রাহু রাশির উপর বসেছে, শনিদেবের নক্ষত্রে যথেষ্ট বলবান এই সময়। আর দৃষ্টি পড়ছে
রাশির পঞ্চম ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি, আর কর্কট রাশির অধিপতিকে চন্দ্রদেব। এই সময়কালে মনের মধ্যে কিন্তু একটা ভ্রম তৈরি হবে, এবং এই মনের মধ্যে ভ্রমটা কখনো বাড়বে আবার কখনো কিন্তু কমবে, কারণ কর্কট রাশির অধিপতিকে চন্দ্রদেব। শুক্লপক্ষের চন্দ্রমা আর কৃষ্ণপক্ষের চন্দ্রমার মধ্যে তফাৎ রয়েছে। পূর্ণিমার চন্দ্রমা বাড়ে আর অমাবস্যার চন্দ্রমা কমে, তাহলে এই যে একটা মনের মধ্যে উথাল পাতাল, এবং তার মধ্যে আবার এই রাহুর দৃষ্টি যে ভ্রম তৈরি করবে, এই সময়কালে মনের মধ্যে কিন্তু একটা বিশেষ অস্থিরতা থাকবে। অর্থাৎ এই সময়কালে যে ডিসিশনটা নিবে সেই ডিসিশনটা যে কোনো ক্ষেত্রে প্রচণ্ড গভীরভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে, না তো কিন্তু ডিসিশন নেওয়ার পর পস্তাতে হবে। আর এই জিনিসটা বিশেষ করে প্রভাবিত হবে যখন চন্দ্রমার উপর রাহুর তো চন্দ্রের ঘরে দৃষ্টি পড়ছে। এবার চন্দ্রমা যখন রাহুর দৃষ্টির মানে চলে আসবে, রাহুর দৃষ্টি যখন চন্দ্রমার উপরে পড়বে, কিংবা চন্দ্রমা গোচরে রাহুর নক্ষত্রে থাকবে কিংবা শনির নক্ষত্রে গোচর করবে, এই সময়কালে এই জিনিসগুলো বেশি বেশি করে ঘটবে। আবার শনিদেব অবস্থান করছে দেবগুরুর নক্ষত্র দ্বাদশ ঘরে, শুভ নক্ষত্র, কিন্তু তার পাপ প্রভাব থাকবে এই সময়। আর দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে। তো শনিদেবের এই সময় তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, যেটা মেষ রাশি, আর মেষ রাশিতে কিন্তু শনি নিচ হয়ে যায়। আর শনি ব্যয়ের ঘরে বসছে, আর দ্বিতীয় ঘরটি হচ্ছে কি আমাদের মুখের বাণীর ঘর, আর রাহু বসে রয়েছে রাশির উপর। এই সময়কালে মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে। আপনি ভালো কথা বললেও লোকের কাছে মনে হবে যে খুব কর্কশ। অতএব এই দুটি জায়গায় একটা সেটা হচ্ছে মনের ব্যাপার, আর একটা হচ্ছে মুখের বাণী। এই দুটি জায়গায় মীন রাশিকে ঠিক করে নিতে হবে, না তো এর রেজাল্টটা অন্যরকম হবে। অর্থাৎ মনের জায়গাটা আর এই মুখের বাণীর জায়গাটা দুটি জায়গায় কন্ট্রোল করতে হবে। দেবগুরুর সাথে শনিদেবের একটা তৎকালীন মিত্রতা হয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে লাভের ঘরে। এটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার নিজ ঘর, কিন্তু তৎকালীন মিত্রতা হয়েছে। এই সময়কালে যথেষ্ট লাভ পাবে। আবার তারপর আবার কি এই লাভের ঘর, যেটা মকর রাশি একাদশ ঘর, সেই ঘরে কিন্তু আবার শুভ কেতুর দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে আচ্ছা, তারপরে কি এই সপ্তম ঘরটি হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, এই ঘরে কিন্তু আবার কেতু বসেছে শুভ হয়ে। মীন রাশির সাড়ে সাতি চলছে, শনিদেব দ্বাদশপতি হয়ে বিদেশ সংক্রান্ত একটা কার্যকলাপ থাকছে, আর দেবগুরু বৃহস্পতি আর কেতুর দৃষ্টি পড়ছে লাভের ঘরে। তাহলে এই সময় বিদেশ সংক্রান্ত যে সমস্ত কার্যকলাপগুলো হবে, এই সময়কালে যথেষ্ট লাভ পাবে মীন রাশি। যেমন যারা বিদেশে কর্মরত রয়েছে, কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে, কিংবা বিদেশের লোকের সাথে ব্যবসা করছে, কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে, তাদের এই সময় আর্থিক উন্নতি রয়েছে। আবার এই রকম ব্যবসাতে কিন্তু আবার একটি বিশেষ পুঁজিও কিন্তু ইনভেস্ট হবে এই সময়। কর্মের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পরাক্রম ঘরে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট পরাক্রম বৃদ্ধি পাবে। আপনি আপনার জ্ঞানের দ্বারা যে কর্মই করুন, সেই কর্মে যথেষ্ট মানে উন্নতির যোগ রয়েছে, যেহেতু ভাগ্যের ঘরে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। কিন্তু যে কর্মটাই করবেন সেই কর্মস্থানে আপনার মনকে কিন্তু ঠিক রাখবেন, এবং মুখের বাণীকে যথেষ্ট কন্ট্রোল করতে হবে, কারণ এই দুটি জায়গা থেকে সব থেকে সেন্সিটিভ জায়গা মীন রাশির। যার জন্য এমন কোনো ডিসিশন নেবেন না যাতে আপনাকে কিন্তু পস্তাতে হয় আগামীতে। এই সময়কালে মীন রাশি ভাগ্যের যথেষ্ট সাহায্য পাবে, কারণ দেবগুরু নক্ষত্রে অবস্থানগত শনি এই ঘরে দৃষ্টি দিচ্ছে, আবার রাহুরও কিন্তু এই দৃষ্টি পড়ছে, তার সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো দেবগুরুর দৃষ্টি পড়ছে এই ভাগ্যের ঘরে এই সময়কালে। আচ্ছা, এই ভাগ্যের ঘর নবম ঘর থেকে আমরা কিন্তু দূরযাত্রাটাকে দেখি। তো এই সময়কালে যারা ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন, কিংবা যারা ট্রাভেলিং এজেন্ট, তাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে। আবার এই সময় মীন রাশির জন্য মীন রাশির তীর্থযাত্রা মানে তীর্থস্থান ভ্রমণ হবে, এবং ব্যবসা ক্ষেত্রে বিদেশ যাত্রা হবে। বিদেশজনিত যে কোনো কার্যকলাপে সাফল্য পাবে মীন রাশি এই সময়কালে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘর কন্যা রাশি, আর কন্যা রাশিতে বসে রয়েছে কেতু হস্তা নক্ষত্রে। কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ রয়েছে। আবার এই শুভ কেতুর দৃষ্টি পড়ছে লাভের ঘরে, দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে আবার এই লাভের ঘরে। এই সময়কালে যে যার কর্মে যুক্ত থাকুক, রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং সংসারে আগের যে একটা খারাপ পরিস্থিতি ছিল, খারাপ আবহাওয়া ছিল দাম্পত্য জীবনে, সেই জিনিসগুলো দূর হবে। এবং যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ঝুলছেন, তাদের কিন্তু এই সময় সুষ্ঠু মীমাংসা হবে, কারণ রাহু রাশির উপর বসেছে আর দৃষ্টি দিচ্ছে কিন্তু এই সপ্তম ঘরে। সপ্তম ঘরটা কি কন্যা রাশি, আর কন্যা রাশিকে রাহু নিজের রাশি মনে করে। এই সময় সমস্যা তৈরি হলেও সমস্যার কিন্তু যথাযথ সমাধান হবে। এই সময়কালে যথেষ্ট লাভ পাবে মীন রাশি, কারণ শনিদেব বক্রি হয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, বক্রি হয়েছে নিজের রাশি কুম্ভ রাশিতে, আর তার মানে মকর রাশিরও এই সময় কিন্তু ফল দিবে। মকর রাশিটি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে লাভের ঘর। তবে আরও একটি দিক যেটা মীন রাশিকে সব থেকে বেশি করে মানে
ঠিক করতে হবে, মানে মেনে চলতে হবে, যেটা হচ্ছে নিজের এই মানে এই গোচরকালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশির। না তো একটা ভালো খরচাপাতির ইঙ্গিত রয়েছে এই সময় শরীর স্বাস্থ্যের উপর, কিংবা নিজের ফ্যামিলির উপর, যে বাড়িতে কোনো অসুখ বিসুখ হচ্ছে যার জন্য ট্রিটমেন্টের জন্য একাধিক টাকা খরচাপাতি, এগুলো হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। কারণ দ্বাদশপতি হচ্ছে শনি, লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশপতি হয়েছে, ব্যয় করবে। আর কোথায় দৃষ্টি দিচ্ছে? তৃতীয় ঘরে। আর রাহু বসে রয়েছে রাশির উপর, তাহলে শরীর স্বাস্থ্যের একটা ব্যাপার আসছে। তো এই সময় কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময় যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মহাজন পরিবর্তন হবে, অর্থাৎ ভালো মাল পাচ্ছেন না এই মহাজনের কাছে, অন্য মহাজনের কাছে যাবেন, এরকম একটা পরিবর্তন। যারা মিডিয়া সেক্টর রয়েছে, যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছে, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছে, তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে সন্তানদের প্রতি পিতামাতাদের দুশ্চিন্তা থাকলেও সন্তান যদি কোনো কর্মে যুক্ত থাকে, সেই কর্মে নিজের পরিশ্রম দ্বারা অর্থ উপার্জন করবে। এবং যারা শেয়ার মার্কেটে জড়িত রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলছি, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এই সময় কিন্তু একটা ভ্রম মনের মধ্যে কাজ করবে। এই বুঝি এখানটাতে পয়সা লাগালে বেশি ইনকাম আসবে, এই জায়গাটাতে কিন্তু বিশেষ সজাগ হয়ে ডিসিশন কিন্তু নেবেন, না তো হিতে থেকে বিপরীতে লসের জিনিসটাই চলে আসবে। যেহেতু রাহুর দৃষ্টি এই ঘরে পড়ছে, এই পঞ্চম ঘর কর্কট রাশি, আর কর্কট রাশির অধিপতির সাথে যখন চন্দ্রদেবের সাথে যখন রাহু বসে তখন কিন্তু গ্রহণযোগ লাগিয়ে দেয়। তাই এই জায়গাটাতে কিন্তু সাবধান, ডিসিশনের ব্যাপারে সাবধান। মীন রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? মীন রাশির জাতক জাতিকারা এই সময় হনুমানজির আরাধনা করবেন, হনুমান চল্লিশা রেগুলার পাঠ করবেন, বজরংবাণ পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার, ধন্যবাদ।